ওকে, তো আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে, এবং এই ভিডিওটিতে আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের অনেকগুলো প্রশ্ন সলভ করব। এইখানে একটু খেয়াল করে দেখেন, তীর চিহ্ন দিয়ে কিছু কোশ্চেন মার্ক করা আছে, যেমন 2 নাম্বার প্রশমন বিক্রিয়া, 8 নাম্বার তাপোৎপাদী ও তাপহারী বিক্রিয়া, 9 নাম্বার সমানুকরণ বিক্রিয়া, 5 নাম্বার বিভিন্ন বিক্রিয়ার সংজ্ঞা সহ উদাহরণ, প্রতিস্থাপন, প্রশমন, পলিমারকরণ বা বহুযোজন বিক্রিয়া। এই যে যেগুলো তীর চিহ্ন দেওয়া আছে, এই কয়টা প্রশ্ন সাথে সাথে আমাদের এইখানকার 3 নাম্বার প্রশ্ন, যেটি কিনা বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার বর্ণনা দাও, এই প্রতিটা কোশ্চেন আমরা একসাথে পড়ে ফেলবো। কিভাবে পড়বো? আমরা শুধুমাত্র এই বড় প্রশ্নটা সলভ করব, যে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার বর্ণনা আমরা ঠিক কিভাবে দিতে পারি, এবং এই বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা 10টা বিক্রিয়া শিখে ফেলবো, এবং এই 10টা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আলটিমেটলি আপনাদের এখানকার প্রশমন বিক্রিয়া, এখানকার 2টা বিক্রিয়া, এই বিক্রিয়া এবং এই 3টা বিক্রিয়া একা একাই চলে আসবে। তো আমরা এই ছোট ছোট প্রশ্নগুলো কিভাবে পড়বো? তো এই বড় প্রশ্নটা সলভ করব, এবং এই বড় প্রশ্নের মধ্যে আমাদের সবগুলো এখানকার তীর চিহ্ন দেওয়া ছোট প্রশ্নগুলো হয়ে যাবে। তো আমি কথা না বাড়িয়ে এই বড় প্রশ্নটার সলভ এবং সলিউশনে চলে যাচ্ছি। তো এইখানে দেখেন, আমরা লিখেও দিয়েছি যে অতি সংক্ষিপ্ত 2, 8, 9 নাম্বার, সংক্ষিপ্ত 5 নাম্বার এবং রচনামূলকের 3 নাম্বার, এই কয়টা প্রশ্নর সলভ আপনারা পেয়ে যাবেন কিসের মধ্যে? এই নিচের এই প্রশ্নটা পড়তে দিয়ে। তা আমরা এই প্রশ্নটা যখন পড়বো, কি পড়বো? বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার বর্ণনা দাও। আমি কি বলেছি? আমরা এই বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার মধ্যে 10টা বিক্রিয়া শিখবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে এই পর্যন্ত, ঠিক আছে? 10টা বিক্রিয়া শিখবো, এবং এর মধ্যে যেগুলো দেখেন গোল্লা দেওয়া, দেখেন 2 এর সাথে লাল কালারের গোল্লা দেওয়া, 4, 5, 6, এগুলা যেগুলো গোল গোল দেওয়া আছে, সেই গোলগুলো কিন্তু আমাদের এই আগের ছোট ছোট প্রশ্নগুলো, 2, 8, 9, সংক্ষিপ্ত 5, এই কোশ্চেন গুলো এখানে গোল দেওয়া আছে। তার মানে এই গোল দেওয়া পয়েন্ট গুলো আমাদের লাগবে অতি সংক্ষিপ্ত প্রশ্নে, আমাদের লাগবে সংক্ষিপ্ত প্রশ্নে। ঠিক আছে, তো আমরা এখন এই বড় প্রশ্নটা একটু একবারে ইজি কনসেপ্ট, একবার পড়লেই মনে রাখতে পারবেন, এত কঠিন কিছু না। তারপর আমরা একটু পড়া শুরু করব। তো দেখেন, প্রথমেই যে বিক্রিয়াটার কথা বলা আছে, যে সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বলতেই কিন্তু আমরা বুঝতে পারি যে একটার সাথে আরেকটা সংযোগ হবে, এবং যোগ হয়ে একটা নতুন কিছু হবে। তো দেখেন, সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা কিভাবে দেওয়া আছে, এখানে বলা আছে যে যে রাসায়নিক বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করবে, তাকে সংযোজন বিক্রিয়া বলে। তার মানে একের অধিক পদার্থ একত্রিত হবে, হয়ে অন্য কিছু ক্রিয়েট হয়ে যাবে। যেমন মনে করেন, এই যে প্রত্যেকটা হেড একখানে হবে, একখানে হওয়ার পরে এদের মতো কিছু হবে না, হলুদ কালারের বা অন্য কালারের কোনো কিছু একটা হয়ে যাবে। এগুলো হলো সংযোজন বিক্রিয়া। মোট কথা একটা যোগ বিক্রিয়া, এখানে যা হবে সবকিছু নর্মাল সিম্পল যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আশা করি এই সংযোজন বিক্রিয়া ব্যাপারটা খুবই সিম্পল, এবং এটা আমরা খুবই সহজে বুঝে ফেলছি যে এখানে একটার বেশি পদার্থ একসাথে হবে, একসাথে হয়ে নতুন একটা পদার্থ ক্রিয়েট হবে। এটাই হলো সংযোজন বিক্রিয়া। তার পরবর্তীতে আমরা চলে যাব প্রতিস্থাপন বিক্রিয়ায়। এই বিক্রিয়াটা দেখেন লাল কালি দিয়ে তো দাগানো আছে, এবং এই বিক্রিয়াটা আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসে, যে বিভিন্ন বিক্রিয়ার সংজ্ঞা সহ উদাহরণ দাও, প্রতিস্থাপন বিক্রিয়া। তো এটা একটু ভালো করে আমরা দেখি যে এটা আসলে কি বলা আছে। দেখেন, এখানে বলা আছে যে বিক্রিয়ায় একটি মৌল, ঠিক আছে, একটি মৌল কোন যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থানটা দখল করে নেয়। ঠিক আছে, একটা মৌল কি করে? অন্য একটা যৌগকে টার্গেট করে, টার্গেট করে ওই যৌগটার একটা মৌলকে সরায় দেয়, সরায় নিজেই সেই জায়গাটাতে বসে পড়ে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারতেছি কিনা দেখেন। প্রতিস্থাপন মানে একটা জায়গায় অন্য কোনো কিছু স্থাপন করা। এখানে আসলে যেটা বলা আছে, আমি বিক্রিয়াটা একটু দেখাই। দেখেন, এখানে কি করছে, আয়রন কপার সালফেট, এই যৌগটার এই আয়রনটা এই কপার সালফেটকে টার্গেট করে, টার্গেট করে কোন অংশটাকে? এই কপার অংশটাকে টার্গেট করে, টার্গেট করে এই কপার অংশটাকে বাদ দিয়ে সে নিজেই এখানে যেয়ে বসে পড়বে। সে কি করবে?
এইখানে নিজেকে প্রতিস্থাপিত করে ও নিজেই বসে পড়বে এবং কপারটাকে এখান থেকে আলাদা করে দিবে, এবং এটাই হলো প্রতিস্থাপন বিক্রিয়া। যে নিজে একটা যৌগ যদি, একটা মৌল যদি আরেকটা যৌগকে টার্গেট করে তার কোন একটা মৌলকে সরায় নিজেই যদি বসে পড়ে, তাহলে এই ধরনের বিক্রিয়াগুলো হলো আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। আমি আবার ক্লিয়ারলি বলতেছি, যে বিক্রিয়ায় একটি মৌল যেটা একক, যেটা অন্য কিছুর সাথে অ্যাটাচ না, সেটা হলো মৌল। হ্যাঁ, আর এখানে দেখেন কপার আছে, সালফেট আছে, এটা হলো যৌগ। ঠিক আছে, যেটা একটাই জিনিস সেটা মৌল, যেটা দুই তিনটা জিনিসের মিলিত রূপ সেটা হলো যৌগ। যে বিক্রিয়ায় একটি মৌল কোন যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থানটা দখল করে কি করে নতুন আর একটা যৌগ তৈরি করে, তাকে আমরা, সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? প্রতিস্থাপন বিক্রিয়া। একবারে সিম্পল, সহজ, খুবই সিম্পল একটা ব্যাপার, এবং এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তা আমরা আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। না বুঝতে পারলে একটু ভিডিওটা স্লো করে দেখেন, আমি এখানে বিক্রিয়া দিয়ে বুঝিয়ে দিলাম যে এইখানকার আয়রনটা যা নিজে এখানে কপারের জায়গায় বসে ফেরাম সালফেট তৈরি করবে এবং এই কপারটাকে আলাদা করে দিবে। হ্যাঁ, তো এখন আসি আমি পরেরটাতে, এবং এই পরেরটা কি বলছে? পরেরটা বলছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া এবং এটা খুবই সহজ একটা বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ার মাধ্যমে একবারে আমরা আগের চ্যাপ্টারে যে এসিড এবং ক্ষার সম্পর্কে পড়ে এসেছিলাম, এরকম এসিড এবং ক্ষার যদি বিক্রিয়া ঘটিয়ে লবণ এবং পানি উৎপন্ন করে, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? প্রশমন বিক্রিয়া। আমরা এটা সম্ভবত শিখেও এসেছি বাফার দ্রবণের ক্রিয়া কৌশলে। তখন আমরা অনেকবার দেখেছি যে একটা অ্যাসিড এবং একটা ক্ষার যদি বিক্রিয়া ঘটায় তাহলে লবণ এবং পানি উৎপন্ন হয়, এবং এই লবণ এবং পানি উৎপন্নর যে ঘটনাটা যে বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে সেটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, এবং এটা কিন্তু আপনাদের অনেক জায়গায় আসে, সংক্ষিপ্ত আসে, অতি সংক্ষিপ্ত আসে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমি পলিমারকরণ কিংবা বহু যোজন বিক্রিয়া। ঠিক আছে, বহু যোজন বিক্রিয়া। আমি একটু বলি বহু যোজন বলতে আসলে কি বোঝায়। অনেকগুলা জিনিস যোগ, ঠিক আছে, ছোট ছোট অনেকগুলা যোগ। আমি এটা পড়ার আগে যদি একটু সিম্পলি বলতে চাই, মানে বলি, তাহলে যেটা দাঁড়ায় যে ছোট ছোট অনেক একই টাইপের জিনিস যুক্ত হয়ে যদি একটা বড় জিনিস তৈরি করে, সেটাই হলো বহু যোজন কিংবা পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে, ছোট ছোট জিনিস যুক্ত হয়ে একটা বড় কিছু তৈরি করুন। দেখেন এখানে যেটা লেখা আছে সেটা হলো যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একই যৌগের একাধিক অণু, যেটাকে আমরা মনোমার বলছি, ছোট্ট মনোমার, একাধিক অণু, একই যৌগের একাধিক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অন্য পদার্থের একটা বিশাল অণু যদি উৎপন্ন করে, তাহলে আমরা সেই রাসায়নিক বিক্রিয়াকে কি বলবো? পলিমারকরণ কিংবা বহুযোজন বিক্রিয়া। যেই ক্ষুদ্র অণুগুলো মিলিত হচ্ছে সেটাকে আমরা বলি মনোমার। মনোমার কোনটা? এরকম মনে করেন একই দেখতে অণু 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 এরকম অনেকগুলো অণু মিলিত হয়ে কি হলো? একটা বিশাল বৃহৎ একটা অণু তৈরি হলো, বৃহৎ অণু। এই ছোট ছোট অণুগুলো প্রত্যেকটা অণুকে আমরা বলি কি? মনোমার। মনোমার, হ্যাঁ, একই দেখতে, সবাই দেখতে সেম সেম। এবং এই বৃহৎ অণু যেটা এই মনোমাররা যুক্ত হয়ে হয়ে হয়েছে সেটাকে আমরা বলি পলিমার। এবং এই টাইপের যদি কোনো বিক্রিয়া আপনারা দেখতে পান সেটার নাম হলো পলিমারকরণ বিক্রিয়া এবং বাংলায় বহুযোজন বিক্রিয়া। ঠিক আছে, একই যৌগের একাধিক অণু পরস্পর সাথে যুক্ত হয়ে অন্য পদার্থের বিশাল একটা অণু যদি তৈরি করে, সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলবো পলিমারকরণ বা বহুযোজন বিক্রিয়া। আমাদের অতি পরিচিত পলিথিন, পলিথিন কিন্তু এরকম একটা পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে হয়েছে। সে এরকম CH2 মিলিত হয়ে অনেকগুলো ইথিলিন, ছোট 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 একই ধরনের অনেকগুলো ইথিলিন মিলিত হয়ে এই পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিথিন কিন্তু সৃষ্টি হয়। এবং বিক্রিয়াটা এরকম, ইথিলিনের মধ্যে CH2 থাকে, মাঝখানে থাকে মাত্র দুইটা দাগ, সামনে N, তার মানে N দ্বারা বোঝাচ্ছে, মনে করেন এখানে N এর মান 100 হইতে পারে। 100টা ইথিলিন অণু দিয়ে কি হবে? 100টা ইথিলিন অণু মিলে হইতে পারে একটা পলিথিন হয়েছে, 100টার বেশিও হতে পারে, হাজারও হতে পারে। তো এই বিক্রিয়াটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ইথিলিনের ক্ষেত্রে মাঝখানে দুইটা দাগ, এবং পলিথিনের ক্ষেত্রে শুরুতেও দাগ, শেষেও দাগ, মাঝেও দাগ, সব জায়গায় দাগ হবে। এখানেও দাগ, এখানেও দাগ, মাঝখানেও দাগ। আর ইথিলিনের ক্ষেত্রে শুধু এইখানে দাগ হবে, এবং মাঝখানে পলিমারকরণ লিখে দিবেন। ইথিলিনে বুঝাচ্ছি যে 100টা অণু, এখানে আগে এন দিবেন, তার মানে এই এন এর মান যে কোনো সংখ্যক হতে পারে, এটার ভিতরে যত ইচ্ছা থাকতে পারে। এবং 100টা যদি মিলে যদি একটা পলিথিন হয়, তার নিচে আবার একটু 100 রেখে দিতে হবে ছোট করে, যাতে আমরা বুঝতে পারি যে এই পলিথিনটা কতগুলো ইথিলিন দ্বারা হয়েছে। তো এটা হলো বাইরে এন, বিক্রিয়াটা এরকম, এন CH2 ডাবল CH2। এটা যদি আপনি পলিমার করেন
পলিমারকরণ বিক্রিয়া করেন তাহলে আমাদের এরকম একটা আমরা যৌগ পাবো, CH2 CH2, এই যে CH2 এতগুলো দাগ এবং বাইরে থাকবে ছোট করে, মানে এটা জাস্ট বোঝানোর জন্য যে এটার ভিতরে কতগুলো এই মনোমার কিংবা কতগুলো ইথিলিন আছে। এটা হলো আমাদের ইথিলিন যৌগ এবং এতগুলো ইথিলিন যৌগ মিলে আমরা পেয়ে গেলাম পলিথিন, একটা নতুন একটা যৌগ। যেই বিক্রিয়ার মাধ্যমে পেলাম সেই বিক্রিয়াটা হলো আমাদের পলিমারকরণ বিক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন লাল মার্ক করা আছে, ঠিক আছে? এটা সংক্ষিপ্ততেও ইম্পর্টেন্ট, অতি সংক্ষিপ্ততেও ইম্পর্টেন্ট। এরপরে চলে আসবো আমরা সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়াটা খুবই 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 ইম্পর্টেন্ট এবং এটা খুবই সহজ একটা বিষয়। হ্যাঁ, আমি একটু বুঝাই বলি যে এখানে কি হয়, আপনার নতুন করে কোনো বিক্রিয়া হয় না, ঠিক আছে? নতুন করে কোনো বিক্রিয়া হয় না, জাস্ট এই যে যে যৌগটা আছে সেই যৌগটা কি করে নিজের ভিতরের চেহারাটা একটু চেঞ্জ করে ফেলে, মানে নিজের চেহারাটাকে একটু চেঞ্জ করে অন্যরকম একটা জিনিস হয়ে যায়। মনে করেন আমি যা আছি তাই আছি, কিন্তু আমি আমার পার্সোনালিটি চেঞ্জ করলাম, ভিতরের জিনিসপত্র চেঞ্জ করে আমি অন্য কিছু হয়ে গেলাম, ব্যাপারটা এরকম। তো দেখেন এখানে সমানুকরণ বিক্রিয়ার সংজ্ঞাটাতে যেটা বলছে যে যে বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থের বাহ্যিক অবস্থা যেমন তাপমাত্রার পরিবর্তনের ফলে, আপনি একটু জাস্ট তাপমাত্রাটা চেঞ্জ করছেন এবং সেই তাপমাত্রা চেঞ্জিং এর ফলে যৌগের অভ্যন্তরীণ পরমাণু সমূহ, যে সকল পরমাণু দিয়ে একটা যৌগ তৈরি হয়, সেই পরমাণুগুলো জাস্ট পুনর্বিন্যস্ত, মানে একটু নিজেরা একটু নিজেদের মধ্যে একটু লড়ে চড়ে বসছে বা একটু অন্যরকম ভাবে বসে পড়ছে। যেই ভাবে বসা ছিল তা একটু চেঞ্জ করে নতুন ভাবে একটুখানি পূর্ণ বিন্যস্ত হয়ে বসছে। তাতেই যদি একটা সম্পূর্ণ ভিন্ন একটা যৌগ উৎপন্ন হয়ে যায় তবে তাকে সমানুকরণ বিক্রিয়া বলে। মানে ও যেই অর্ডারে ছিল, যেইভাবে ছিল, সে কি করছে, একটু তাপ দিছেন, তাপ দেওয়ার সাথে সে একটু অন্যভাবে আছে, অন্যভাবে বসছে, তাতে একটা নতুন একটা যৌগ উৎপন্ন যদি হয় তবে আমরা তাকে সমানুকরণ বিক্রিয়া বলবো। যেমন ধরেন এখানে NH4CNO, এটাকে যদি আপনি তাপ দেন, দেখেন NH2, মাঝখানে এই সি এবং ও মাঝখানে চলে আসছে এবং শেষেও NH2 তৈরি হয়ে গেছে। এখানে NH2 এবং CNO, এখানে দেখেন দুইটা N ছিল, পরবর্তীতে এখানেও দুইটা N আছে। এখানে H4 ছিল, এখানেও H2 এবং H2, H4ই আছে, সিওটা মাঝখানে চলে আসছে। এটা একটা যৌগ এবং এটা আরেকটা যৌগ কিন্তু আবিষ্কার হয়ে গেছে। কেন আবিষ্কার হয়েছে? এখানে যা আছে এখানেও তা আছে, খালি ওকে একটু তাপ দিছে, ও নিজেই চেঞ্জ হয়ে এরকম একটা অন্য একটা জিনিস তৈরি করে ফেলেছে। এটা অ্যামোনিয়াম সায়ানাইড এবং এখান থেকে একটা নতুন যৌগ ইউরিয়া তৈরি করে। তার মানে অ্যামোনিয়াম সায়ানাইডটাকে একটুখানি তাপ দিলে অ্যামোনিয়াম সায়ানাইডের ভিতরে জিনিসপত্র একটু নড়াচড়া দিয়ে অন্যভাবে বসলেই ইউরিয়া তৈরি হয়ে যায়। এটা কিন্তু ইউরিয়া, ঠিক আছে? তো এই হইলো কাহিনী। তাও আমাদের এই সমানুকরণ বিক্রিয়াটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো। এখানে যেগুলো লাল দাগ দেওয়া আছে, লাল কালি, সেগুলো আমরা গুরুত্ব দিয়ে পড়বো সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্তর জন্য, ঠিক আছে? এবং এইগুলো পড়লে আমরা যখন রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন প্রকার বর্ণনা চাবে তাইলে আমরা এগুলোই দিয়ে দিতে পারবো। আমাদের এক ঢিলে দুই পাখি মারা হবে, দুই পাখি না, ঠিক তিন পাখি, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্লাস রচনামূলক সব একসাথেই হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। তো আমি আগাচ্ছি 6 নম্বর বিক্রিয়াটার দিকে এবং এটা হলো তাপ উৎপত্তি বিক্রিয়া। তো একটু বলে রাখি, এই তাপ উৎপত্তি বিক্রিয়ার আর একটা ভাই আছে যেটাকে আমরা বলি তাপ হাড়ি বিক্রিয়া, এবং এরা যখন আসে একসাথে আসে। হ্যাঁ, তাপ উৎপত্তি চাইলে আপনাকে কাছে তাপ হাড়ি বিক্রিয়াটাও চেয়ে ফেলবে। তো দুইটা বিক্রিয়া একই টাইপের বিক্রিয়া, একই জিনিস। তো কি জিনিস? তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপাদী বলতেছি, আমার কথাটার মধ্যে বলতেছি যে উৎপাদী। তো তাপ উৎপাদী বিক্রিয়া যখন বলতেছি আমি, তখন আমার বোঝা উচিত এই বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হবে। আপনার বিক্রিয়াটা সংগঠন হইলেই, বিক্রিয়াটা ঘটে গেলেই অনেক বেশি তাপ উৎপন্ন হবে। তো এটাই এখানে বলা আছে, দেখেন যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। সিম্পল হিসাব, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে সেটাই তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন মিথেনের দহন প্রক্রিয়ায় যদি আমরা মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটাই, আর আমরা জানি যে দহন মানে কি, যদি নাও জেনে থাকেন এখন একটু জানেন। দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া বললেই আপনি ধরে নেবেন অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেনের সাথে যদি যে কোনো বিক্রিয়া হলেই সেটাকে আমরা কি বলি, দহন বিক্রিয়া। এটা একটু আপনাদের নোট খাতায় নোট করে রাখেন যে দহন বললেই বুঝবেন যে বিক্রিয়াটা হয়েছে কার সাথে হয়েছে, অক্সিজেনের সাথে হয়েছে। তো মিথেনের দহন বিক্রিয়ায় যখন আপনি মিথেনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাবেন তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে এবং প্রচুর পরিমাণের তাপ উৎপন্ন হবে। যেহেতু প্রচুর পরিমাণের তাপ উৎপন্ন হবে তাহলে আমরা এই বিক্রিয়াটিকে বলবো তাপ উৎপাদী বিক্রিয়া।
কাহিনী সিম্পল, হিসাব সহজ। ঠিক আছে, চলে যাচ্ছি তাপ হারি বিক্রিয়া। হারি হারি তাপ হারি, তাপের হার হয়েছে। কি হার হয়েছে? অভাব হয়েছে। যে বিক্রিয়ায় তাপ তো উৎপন্ন হবেই না, বরং এই বিক্রিয়াটা সংগঠনের জন্য আপনাকে বাহিরে থেকে তাপ দিতে হবে। ঠিক আছে, তার মানে ওর তাপের হরণ করে, ও তাপটাকে ও কি করে নিজেই নিয়ে নেয়, তাপটা ওর নিজেরই লাগবে। এখানে তো উৎপন্ন হবেই না, উৎপাদন তো হবেই না, বরং ওরই তাপ লাগবে। সেগুলো হলো তাপ হরণকারী, তাপ হারি বিক্রিয়া। ঠিক আছে, সে এভাবে মনে রাখবেন, ও তাপটাকে নিবে, ও নিজেই তাপ হরণ করবে বা তাপটাকে ও গ্রহণ করবে, তাপ গ্রহণ করবে, ওর নিজের তাপ লাগবে। আগেরটা আমরা তাপ তো লাগেই নাই, তাপ আমাদের উৎপন্ন হয়েছিল। তো এইবার যেটা হয়, তাপ হারিতে আমার এই বিক্রিয়া ঘটাইতেই তাপ লাগবে। তো একটাতে আমার তাপ উৎপন্ন হবে এই পাশে, এবং আরেকটাতে আমার নিজেরই তাপ দেওয়া লাগবে। এবং এখানে এটা লেখাও আছে, সংগঠনের জন্য বাইরে থেকে তাপ প্রদান করতে হয় বলে একে তাপ হারি বিক্রিয়া বলে। পানির বিশ্লেষণে আমাকে তাপ প্রয়োগ করতে হয়। এবং আমরা জানি যে পানিকে যখন আমরা বয়েল করি কিংবা তাপ দিই, তখন উপরে দিয়ে বাষ্প বের হতে থাকে, এবং ওই বাষ্পতেই কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। তো এই প্রক্রিয়ার জন্য বাইরে হতে তাপ দিতে হয়, এটাই আমার তাপ হারি বিক্রিয়া। যদি কখনো আসে আপনাকে কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া দুইটা একসাথে যাবে, এবং এই দুইটা জিনিস আপনারা শিখে ফেলবেন, দুইটা সমীকরণও শিখে ফেলবেন। আমি বলবো যে প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে যেই সমীকরণটা আছে, আপনি যে কয়টা বিক্রিয়া পড়ুন না কেন, সমীকরণটাকে আপনি সকালবেলাও এক্সাম দিতে যাওয়ার আগেও সকালবেলাও সমীকরণগুলো একটু ভালোভাবে রিভাইজ দিয়ে নেবেন, যাতে সমীকরণ লিখতে না কোনো সমস্যা হয় আপনার এক্সাম হলে। আর এই সমীকরণ আপনার কেমিস্ট্রি খাতায় যদি 4-5টা সমীকরণ না থাকে, ওইটা একটা কেমিস্ট্রি খাতাও মনে হবে না। এবং এই সকল সমীকরণ না দিলে আপনার মানে টোটাল নাম্বারটা অনেকটাই কমে যাবে। ঠিক আছে, আমাদের আগে ছোটবেলায় ইসলাম শিক্ষা যখন পরীক্ষা দিতে হতো, তখন কিছু ইসলামী আয়াত লিখলে A+ কিংবা গোল্ডেন পাওয়ার চান্স অনেক বেড়ে যেত। তো কেমিস্ট্রিটাও এরকম কিছু, এরকম বিক্রিয়া থাকলে আপনার নাম্বার এবং A+ পাওয়ার চান্স অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তো যেটা বলতেছিলাম, যে এই তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া কিন্তু একসাথে আসবে। তো আমি বলে ফেলছি অনেক কথা, এটা নিয়ে আর বলবো না। তো পরবর্তীতে এখন আমরা যেটা পড়বো সেটা হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। আমি অধঃক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞাটা করতেছি। অধঃক্ষেপ মানে কি? অধঃক্ষেপ মানে কিছু জিনিস, এক্সট্রা কিছু জিনিস যদি আমাদের পাত্রের নিচে জমা হয়, সেটাকে আমরা অধঃক্ষেপ বলি। রান্না করতে গেলে দেখা যাবে কোনো ভাজি টাজি বা কোনো কিছু ফ্রাই ট্রাই করতে গেলে, ফ্রাই করার পরে বিশেষ করে ইফতারের দিনে, হ্যাঁ, তো বিশেষ করে ইফতারের দিনে যখন আমরা আলু, তারপর এই পেঁয়াজু কিংবা আলুর চপ, বেগুনের চপ, এগুলো যখন আমরা ভাজাভাজি করি, হ্যাঁ, তখন পাতিলের তলদেশে তেলের মধ্যে কিছু জিনিস এক্সট্রা থেকে যায় না, কিছু জিনিসপত্র, সেগুলা টাইপের ব্যাপারগুলোকে আসলে অধঃক্ষেপ বলে। তো এই অধঃক্ষেপণ বিক্রিয়াটা কি, যে কিছু রাসায়নিক বিক্রিয়াতে দেখা যায় আপনি যেখানে বিক্রিয়াটা ঘটাইছেন, যে পাত্রে ঘটাইছেন, সেইটার তলদেশে এরকম কিছু অধঃক্ষেপ মানে পড়ে থাকে। ঠিক আছে, তো কিছুটা আমি আপনাদের উদাহরণ দিয়ে বললাম, যে আমরা যখন রান্না করি, কোনো কিছু ভাজি বা কোনো কিছু ফ্রাই করি, তো ওই তেলের মধ্যে, তেলের নিচের এই অংশে দেখবেন কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, গুঁড়া 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 টাইপের, এবং এগুলাকে আমরা কি বলি? অধঃক্ষেপ, তাই না? অধঃক্ষেপ বলি। এবং এরকম অধঃক্ষেপ যদি আপনার কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে তৈরি হয়, তাহলে আপনি বুঝবেন এইটাই হলো অধঃক্ষেপণ বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগ অধঃক্ষেপ হিসেবে পাত্রের তলদেশে জমা হয়। আপনার যে মেইন যৌগটা, সেটাই আসলে কি তলদেশে অধঃক্ষেপ হিসেবে জমা হবে। ঠিক আছে, এই দেখেন সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট এই বিক্রিয়া ঘটানোর পরে কি হয়েছে, এই সিলভার ক্লোরিনের সাথে মিলিত হয়ে সিলভার ক্লোরাইডের একটা সাদা অধঃক্ষেপ আপনার পাত্রের তলদেশে জমা হবে, এবং এর জন্য এটাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে। এই সিলভার এখানকার ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাবে, এবং এই সোডিয়াম এটা নাইট্রেটের সাথে বিক্রিয়া ঘটায় সোডিয়াম নাইট্রেট তৈরি করবে। আর অধঃক্ষেপ যখন পড়ে, তখন এরকম একটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়, কারণ এটা আসলে বোঝায়, এই সাইনটা দ্বারা বোঝায় যে এটা পাত্রের নিচে জমা হয়েছে। এই পাত্রের নিচে যেহেতু এটা জমা হয়েছে, এই কারণে এই তীর চিহ্নটা দিয়ে বোঝায় দেয় যে এটা লিকুইড না, এটা তরল না, এটা আসলে একটা অধঃক্ষেপের মতো পড়ে আছে। ঠিক আছে, আমি আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এবং এই সমীকরণটা কিন্তু নতুন না, এটা আগেও ছিল একটা জায়গায়। এই যে যখন আমরা রাসায়নিক বিক্রিয়া শিখেছিলাম কিভাবে কিভাবে সংঘটিত হয়, তখন আমরা এই দ্রবণ যখন পড়েছিলাম, তো তখন কিন্তু আমরা এই সমীকরণটা পড়ে এসেছি। ঠিক আছে, এটা কিন্তু নতুন সমীকরণ না, মানে একটা সমীকরণ পড়লে আমাদের অনেক জায়গায় কিন্তু কাজে লেগে যাচ্ছে।
তো আমি আর কথা বেশি লম্বা না করে বলবো পরেরটা, সেটা হলো আমাদের 9 নম্বর বিক্রিয়া, বিশ্লেষণ বিক্রিয়া। তো আমরা এখন দেখি যে এই বিশ্লেষণ বিক্রিয়াটিতে আসলে কি বলা আছে। বিশ্লেষণ বিক্রিয়াটা খুবই ইজি একটা ব্যাপার। যেমন ধরেন আমরা সংযোজন বিক্রিয়াতে কি করেছিলাম, অনেকগুলো জিনিস সংযোগ করেছিলাম, সংযোগ করে একটা নতুন জিনিস পেয়েছিলাম। ঠিক আছে, অনেকগুলো জিনিস সংযোগ করেছিলাম। বিশ্লেষণ বিক্রিয়াটা এই সংযোজন বিক্রিয়ার একবারে অপোজিট বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো যৌগকে তার মূল উপাদান সমূহে বিভক্ত করা হয় তাকে বিশ্লেষণ বিক্রিয়া বা বিয়োজন বিক্রিয়া বলে। এটাকে বিয়োজন বিক্রিয়া বলা হয়। মানে আগের সংযোজন বিক্রিয়া কি ছিল, দুইটা ছোট ছোট জিনিস আমরা যোগ দিয়ে একটা নতুন জিনিস পাই। আর বিশ্লেষণ বিক্রিয়াটা কি, একটা বড় জিনিসকে আপনি টুকরা টুকরা করে ফেলতেছেন। এই বড় জিনিসটা কি দিয়ে তৈরি, সেটাকে আপনি সুন্দর মতো সেই ছোট ছোট উপাদানে বিভক্ত করে ফেলতেছেন। এটাই কিন্তু বিশ্লেষণ বিক্রিয়া। এখানে সেটাই লেখা আছে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো একটা যৌগকে তার মূল উপাদান সমূহে বিভক্ত করা হয়। এই পানিটা হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। এই পানিটার মধ্যে বিদ্যুৎ দিয়ে আমরা এটাকে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত করতেছি। এটাই হলো বিশ্লেষণ বিক্রিয়া। খুবই সিম্পল, এবং এটা আপনার অতি সংক্ষিপ্ত লাগবে না, এবং কিন্তু যেহেতু সহজ সেহেতু আমি এটা দিয়ে দিয়েছি যাতে আপনারা এই বড় প্রশ্নটা রাসায়নিক বিক্রিয়ার বর্ণনা দাও, এই কোশ্চেনটা যাতে আপনারা অ্যান্সার করতে পারেন। চলে যাচ্ছি সর্বশেষ ব্যাপার, সেটা হলো বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়াটা কি বলছে, এটা বলছে যে যেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দুইটি যৌগিক পদার্থের উপাদানগুলো একে অপরের সাথে জাস্ট স্থান বিনিময় করে, তুমি আমারটা নাও আমি তোমারটা নেই, এমন একটা স্থান বিনিময় করে, এই স্থান বিনিময়ের পরে তারা সম্পূর্ণ নতুন দুইটা যৌগিক পদার্থ তৈরি করে, সেই রাসায়নিক বিক্রিয়াকে বিনিময় বিক্রিয়া বলে। সিম্পল হিসাব, দুইটা যৌগ বিক্রিয়া করতেছি, এ কি করবে, এই পরেরটার একটা অংশ নিবে, এবং এ কি করবে, এই আগেরটার একটা অংশ নিবে। যেমন দেখি এটাও সেই আগের বিক্রিয়াটাই, এই বিক্রিয়াটাই দেখেন, সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের যখন বিক্রিয়া হয়, সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম কি করে, সিলভার নাইট্রেটের নাইট্রেটকে নিয়ে টান দেয়। এই সোডিয়ামটা কি করে, এই নাইট্রেটের সাথে মিলে সোডিয়াম নাইট্রেট তৈরি করে, এবং এই সিলভার কি করে, সোডিয়াম ক্লোরাইডেরও একটা অংশ নাই, কোন অংশ নাই, এই ক্লোরাইড অংশটাকে নিয়ে চলে যায়, এই সিলভার এই ক্লোরিনকে নিয়ে চলে যায়। তাহলে এরা আসলে কি করলো, পরস্পর একে অপরের সাথে স্থান বিনিময় করেন। কিভাবে স্থান বিনিময় করলো দেখেন, আপনি এই সিলভার এবং এই সোডিয়াম, হ্যাঁ এই সোডিয়াম কি করছে, সিলভারের জায়গায় বসে পড়ছে, সিলভার কি করছে, সোডিয়ামের জায়গায় বসে পড়ছে। দেখেন এই সিলভার এই সোডিয়ামের জায়গায় বসে কি করছে, সোডিয়াম ক্লোরাইড, এবং সোডিয়াম এই সিলভারের জায়গায় বসে পড়ে সোডিয়াম নাইট্রেট তৈরি করছে, এবং এটাই হলো বিনিময় বিক্রিয়া। এরা পরস্পর তাদের সাথে তাদের স্থানের বিনিময় ঘটাইছে। ঠিক আছে, আমি আশা করি যে আপনারা এই বিক্রিয়াগুলো বুঝতে পারছেন, এবং এটা খুবই ইজি একটা টপিক। আমি বলেছি যে এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো আপনারা একবার পড়েই লিখতে পারবেন। ঠিক আছে, তো আমার মনে হয় না যে এই প্রশ্নটা যদি আসে আপনাদের কোনো প্রবলেম হবে। আমার আশা থাকবে যে এটা আসলে আপনারা খুব ইজিলি এটা লিখতে পারবেন। তো এই ছিল আমার আজকের টপিক, যে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার বর্ণনা। তো পরের টপিকে আমরা এই চ্যাপ্টারের অন্যতম আরেকটা বিষয়, আরেকটা পড়ার টপিকে চলে যাব, এবং সেটা হলো প্রভাবক। এই চ্যাপ্টারের 80% পড়া এবং 80% সবকিছু কিন্তু প্রভাবক নিয়ে লেখা আছে, এবং আমরা পরের ভিডিওটাতে এই প্রভাবক সম্পর্কে সবকিছু জানা শুরু করে দেবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, কেমিস্ট্রি পড়াশোনা করতে থাকবো। আল্লাহ হাফিজ।